সন্ধ্যার ভায়োলিন, লেখিকা বৃষ্টি ইসলাম, পর্ব সংখ্যা ৮। ভোরের আজানে ওর ঘুম ভাঙল, জ্বর কেটে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে মন লাঘব করার চেষ্টা করছে সে। উঁচু করে সেজদায় লুটিয়ে পড়ল, দোয়ায় আব্রু আরুকো আর নিজের ক্ষমা চাইল। আব্রু খবর পেল আজই তাকে ডিসচার্জ করা হবে, সতর্কতার সাথে মহলে ফিরবে। অধৈর্য হয়ে ডাক্তারকে বারবার জিজ্ঞেস করলো কখন যাব। মহলের ছাদে উঠে ও হেসে হেসে ছবি তুলে ফেসবুকে দিল। প্রশান্তির চেষ্টা। ঠিক তখনই নিচ থেকে চিৎকার পাওয়া গেল আব্রু ফিরেছে। জোহরের নামাজের পর সবাই তাকে এনেছে। আলিনা খান দুর্বা ছিটিয়ে স্বাগত জানালো। ভিড়ে আব্রু ওহুকে খুঁজে পেয়ে রাখলো। না পেয়ে ভাবলো অসুস্থ হয়ে রুমে শুয়ে আছে বোধহয়। দিন গড়িয়ে রাত, আত্মীয় স্বজনের ভিড়, খাবারের আয়োজন ওকে আরো একাকী করে ফেললো। পারুর সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে আব্রুর প্রসঙ্গ আসলো, বুকের ক্ষত আরো গভীর হয়ে উঠল তার। খাওয়া সেরে রুমে এসে দরজা বন্ধ করে দিল সে। বাইরে হাসির শব্দ ভেসে আসছে আর ভেতরে ভেতরে অবরোধ ভোগে দুমড়ে মুচড়ে যাচ্ছে মেয়েটা। নিস্তব্ধ রাত্রি, ইংল্যান্ডের ইঘাম শহর, যেখানে ন্যানো টেকনোলজিস আলোকিত টাওয়ারগুলো আকাশকে ছুঁয়ে যায় যেন। সেখানে একটা বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি দাঁড়িয়ে আছে। এই নিস্তব্ধ রাত্রে যখন শহরের হ্যালোগ্রাফিক আলো ছায়া নাচছে, তখন একটা অন্ধকার ছায়া ভেঙে পড়ল। মদ্যপানে মত্ত এক ৩০ বছরের যুবক, যার ছদ্মনাম ডেমন, একজন পতিতার সঙ্গে নিয়ে ঢুকলো সেই বাড়ির ভেতর। মেয়েটার নাম মেরিনা। পরনে তার ডিফ্লয়েক্স রেড ড্রেস, ধবধবে ফর্সা ত্বক, যা এই কাউচারিস্টের শহরের নিয়ম আলোতে আরো উজ্জ্বল দেখাচ্ছে। সে ডেমনকে বলল, ডেমন, আমার দেবতা। ডেমন বিলম্ব করল না। তার নিউরাল চিপস আগে ভাগে উস্কে দিয়েছে। মেয়ের মাথা চেপে ধরল, সে বিছানাকে শুয়ে দিল। তার বিশাল যেন এঞ্জিনিয়ার্স দেহ মুহূর্তে তাকে জড়িয়ে ধরল। সরু ঠোঁটগুলি দখল করলো। সে সুধা পানে মত্ত হয়ে উঠল। মেয়েরা প্রথমে হতবাক, কিন্তু ডেমনের ফেরোমন ক্লুইজ তার মনকে বশীভূত করে নিল। বিশাল দেহ জড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে সে চুল খামচে ধরল। সময় যত বাড়ল, ডেমন তত লাগামহীন হয়ে উঠল। তার অ্যালগোরিদম হিংস্রতা হয়ে গেল। মেয়েরা তার শক্তির সামনে অসহায়। ক্লান্ত হয়ে আপড়িয়ে সে ছাড়তে বাধ্য হলো এক প্রকার। ঘণ্টাখানেক পর ডেমন ছেড়ে দিল। নগ্ন মেরিনা উঠে চলে গেল। কিন্তু ওঠার চেষ্টা করতেই তার হাত খপ করে ধরে বসল সে। উলঙ্গ দেহের দিকে তাকিয়ে নিজেকে নগ্নতা উপেক্ষা করে ঘরে পায়চারি করল। হুইস্কির বোতল ঢকঢক করে শূন্য করল। বোতল রেখে লেজার এর ছুরি তুলল সে। এরপর মেরিনের চোখ মুখে কাপড়ের সাহায্যে বেঁধে দিল। হাত পা শিকল দিয়ে আবদ্ধ করে নিল। শিকলগুলি স্মার্ট ম্যাচেস দিয়ে দিল, যা তার ছটফটানিকে আরো শক্ত করে দিবে। প্রথমে তার হাতের বক্ষে ওপর নরম দাঁতের সাহায্যে একদলা মাংসপিণ্ড ছিঁড়ে নেওয়ার চেষ্টা করল গাল থেকে। চিপ তার মাংসপেশিকে ড্রোমানিক স্রোতে ফুটিয়ে দিল। যন্ত্রণাকে আনন্দে রূপান্তরিত করল। হাসতে হাসতে সে ছুরিটা চালালো। ধারালো ফলাটি মেরিনার একটি ওজন নির্দ্বিধায় কেটে নিল। মেয়েরা মৃত্যু যন্ত্রণা ছটফট করতে লাগলো। তীব্রতা হলো তার সেই যন্ত্রণা। ডেমনের আনন্দ ততই বেড়ে গেল। হাতে মাংসপিণ্ড সরিয়ে রেখে দিল সে। দ্বিতীয় ঊর্জটিও অনায়াসে কেটে ফেলল। আবার রক্তের স্রোত বয়ে গেল। ডেমন তার হাত থেকে সে রক্ত ধুয়ে নিল। সবশেষে আঘাত করল কানে। চাপাতির সাহায্যে কান দুটো কেটে ফেলল। মেয়েরা তখন নির্বাক নিস্তব্ধ হয়ে পড়ে আছে। তার শরীর ধীরে ধীরে মৃত্যুর কোলে পতিত হচ্ছে, কিন্তু ডেমনের উৎসাহ এখনো অটুট। সে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে মন দিল। এক কোপে মেয়েটার দেহ থেকে মাথা আলাদা করে ফেলল। চুপচাপ একটা চেয়ারে বসে তাকালো তার কাজের দিকে। অতঃপর শরীরের প্রতিটি অংশ খণ্ড খণ্ড করে টুকরো করল। পরিশেষে বাড়ির অটোমেট কিচেন ল্যাবে সে টুকরোগুলোকে রান্না করে খেয়ে নিল। প্রথমে সে তাকে ভোগ করে শারীরিকভাবে, তারপর হত্যা করলো যন্ত্রণার মাধ্যমে। সবশেষে তার মাংস খেয়ে সম্পূর্ণ করলো নিজের মিশন। রাতের গভীর নীরবতা যখন মহলের সকল প্রদীপ নিভিয়ে গিয়ে সকলের ঘুমে লুটিয়ে পড়াকে উপভোগ করছে,
তখন ওর হৃদয়ে অদম্য সাহস জাগল। অপরাধবোধের ভয়ে দীর্ঘদিনের যন্ত্রণা কুড়িয়ে কুড়িয়ে সে সঞ্চয় করেছিল এই মুহূর্তের জন্য। নিঃশব্দে সে নিজের ঘর থেকে বেরিয়ে আবরের ঘরের দিকে অগ্রসর হলো। দরজার হাতল ঘুরিয়ে ভেতরে প্রবেশ করতেই আধো অন্ধকারে আবরণে ব্যালকনির দরজা খোলা দেখা গেল। হালকা চাঁদের আলোয় রেশ ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল রূপালি সুতার মতো। আব্র শয্যায় অধঃশোয়া অবস্থায় আছে। চোখে ঘুমের ছায়া নেই, বরং অস্থিরতার ছাপ তাকে লেগে রেখেছে যেন। ওকে দেখে সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে উঠল। তার চোখে বিস্ময় নেই, যেন আগ থেকে জানতো ওহু আসবে। ওহু মাথা নিচু করে আছে, দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত, তারপর ফিসফিস করে বলতে শুরু করলো, যেন কথাগুলো মুখস্থ করে এসেছে। সরি আব্র ভাই, সরি। আমার জন্যই এত কিছু হলো। আমি যদি সেদিন বৃষ্টিতে না ভিজতাম, যদি না অসুস্থ হয়ে পড়তাম, তাহলে আপনাকে হয়তো আজ এই দুর্ঘটনায় পড়তে হতো না। আমার দোষে তো সবকিছু ঘটেছে বলুন। আপনার গাড়ি চালানোর সময় মন অন্যদিকে ছিল, আমার কথা ভেবে। আমি জানি না কিভাবে এত বড় ভুল করলাম। আবার নির্বিকার শুনছেন। তার চোখ ও শুধুমাত্র ওপর মুখের দিকে স্থির। মেয়েটার কণ্ঠ কাঁপছে, কিন্তু থামছে না। আর সেই ডাইনিং টেবিলের ঘটনাও। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমার জন্য আপনাকে আঘাত পেতে হয়েছিল। আমি যদি উদ্বিগ্ন হয়ে না পড়তাম, যদি সেই মুহূর্তে আপনার কথার প্রতিক্রিয়া না করতাম, তাহলে হয়তো আপনার আম্মা আমাকে সে কথা বলতে পারতেন না। সব আমার দোষ, ভাইয়া। আমি শুধু চাই আপনি আমাকে ক্ষমা করে দিন। করুন না ক্ষমা। আমি আর কখনো আপনার জীবনে এমন বিঘ্নতা ঘটাবো না, প্রমিস। যদি ক্ষমা করেন। আবার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। ওর কথা অবিরাম কেবল চলতেই লাগলো। আমার জন্য আপনার এত কষ্ট, এত অস্থিরতা। সরি, সত্যিই সরি। আমি যদি দূরে থাকতাম তাহলে। আবার সহ্য করতে পারল না। সে ধীরে ধীরে পালঙ্ক থেকে উঠে দাঁড়ালো। পায়ে শব্দহীন অগ্রগতির ওর কাছে এসে থামলো। ও অনবর বলে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনাকে ডাইনিং টেবিলে আঘাত পেতে হয়েছে। প্লিজ, সরি ভাইয়া। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। যদি আপনি চান, শুধু বলুন ক্ষমা করেছেন কিনা। দমকা হাওয়ায় বয়ে গেল ব্যালকনির দিকে। অপু চুল এলোমেলো করে দিয়ে গেল। সে চুপ করে হাত বুলালো কেবল চুলগুলোতে, কানের পাশে গুজে দিল, কিন্তু কথা থামলো না। ঠিক তখনই চোখ তুলে দেখলো আব্রু তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই আব্রু শক্ত করে উপুর চোয়াল চেপে ধরলো এবং তার ঠোঁট নিচের ঠোঁটে বসিয়ে দিল। আকস্মিক অপ্রস্তুত তীব্রতার এক চুম্বনে সমস্ত দমিয়ে আবেগে প্রকাশ পেল যেন। ও প্রতিরোধ করতে চেয়ে আবরার শার্ট ঘামতে ধরল, কিন্তু শক্তি যেন ক্ষীণ হয়ে আসলো তার। শরীরের প্রতিটি কোষ সেই মুহূর্ত, সেই স্পর্শ কেবল উপভোগ করছে। শেষমেশ আব্র ছাড়ল। ও ছিটকে সরে গেল। নিজের ঠোঁট ছুঁয়ে দেখলো রক্ত। তবে এ রক্ত তার নয়, আব্রর। দুর্ঘটনায় ছিঁড়ে ঠোঁট আবার ফেটে গেছে। চাঁদের আলোয় সেটা আরো স্পষ্ট লালচে হয়ে উঠেছে। ওর চোখে আতঙ্ক আর বিস্ময় মিশে গেছে। আব্র তখন মুচকি হাসি দিল, বলল, আমি ফের লন্ডন চলে যাওয়ার পর তুই আমাকে চিঠি লিখেছিলি। সে চিঠিতে তুই আমাকে প্রাক্তন হিসেবে সম্বোধন করেছিলি। কি ব্যাপার অপু? আমি তোর প্রাক্তন হলাম কবে থেকে? অপু ভয় পেয়ে গেল। এই লোকটা কিসের কথা বলছে? সে কি তাহলে ওই চিঠিটার কথা বলছে? চিঠিটা তো সে লিখেছিল, পোস্ট করেছিল, কিন্তু কখনো বলেনি কাউকে। আতঙ্কে মুখ চেপে ধরল সে। চোখে জল চিকচিক করছে। দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে সে। তার পেছনে তাকিয়ে আবার রহস্যময় ভেবে হেসে উঠল। ঠোঁটের রক্ত মুছে নিয়ে বারান্দার ইজি চেয়ারে গিয়ে বসলো। আকাশের দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল, ওহে চাঁদ, তুমি তো নিশ্চয় জানো আমার অতীত। মধ্য রজনী, গম্ভীর নীরবতায় খানমহল উৎকণ্ঠায় দম আটকে বসে রইল। চারপাশের ছায়ার মতো উদ্বেগ, সকলের মুখে চিন্তার রেখা। বৈঠকখানায় কেউ কথা বলার সাহস পাচ্ছে না, কেবল আশফাক খান অস্থির হয়ে পায়চারি করছে। তার প্রতিটি মুহূর্তের অন্তর্কালের মতো। দোতলার কক্ষে প্রসব বেদনায় কুকিয়ে যাচ্ছে এক মধ্যবয়সী নারী। হঠাৎ শিশুকণ্ঠের প্রথম কান্নার ভেসে এলো পুরো নিস্তব্ধতা ভেঙে। গম্ভীর পরিবেশ আনন্দে ঝলমল করে উঠল। দোতলার দরজার বারান্দার বৃদ্ধ দাইমা কোলে নবজাতককে নিয়ে এলো। উজ্জ্বল হাসিতে চিৎকার করলো, খান বংশে পড়ি এসেছে গো, পড়ি একটা। আশফাক খানের চোখে জল টলমল করে উঠল, কিন্তু তার আগে ছুঁয়ে গেল 9 বছরের কিশোর আবরার খান আব্র। দাইমার কোল থেকে নবজাতককে কেড়ে নিল। কোমল মুখখানির দিকে তাকালো সে। বিশ্বজয়ের হাসি ফুটে উঠল তার ঠোঁটে। একটা শিশুর দিকে, একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকালো সে মুগ্ধ হয়ে। দুটো শব্দ সমান সমান সুন্দর।
তারপর নবজাতককে তার বাবার হাতে তুলে দিয়ে বলল আব্র। আশফাক খান ছোট পরীকে বুকে জড়িয়ে দিল। নিচ থেকে দাদির কান্নার স্বর উপভোগ করল। কিরে, আমার পরীকে নিচে নিয়ে আয়। আশফাক খান সিঁড়ি বেয়ে নেমে নাতনিটিকে দাদির হাতে তুলে দিলেন। বৃদ্ধা আনন্দে বলল, আরে এ তো সত্যি আমাদের পরী আজমল। আজমলও আজমিন খান নবজাতককে কোলে নিয়ে হাসি মুখে আশীর্বাদ করলেন। মহলে ছড়িয়ে পড়ল হাসি আর আশীর্বাদের স্রোত। নবজাতকের মা নীরা খান অসুস্থ। সবার মধ্যে সবচেয়ে বেশি খুশি ছিল আবরের মুখ। সেই তো প্রথমে কোলে নিয়েছে, যেন চাঁদ স্পর্শ করেছে সে। ৭ দিন পর আকিকায় গরু জবাই করে নাম রাখা হলো আরুরা খান উহুজান। আবরই নামটি বেশি রেখেছিল। আবরার খান আব্র আর আরুরা খান উহুজান। নামের মধ্যে অদ্ভুত একটা মিল। ও বেড়ে উঠল সকলের স্নেহে, কিন্তু আবরের সাথে গড়ে উঠল বেমানান বন্ধুত্ব, দুষ্টুমি, খুনসুটি আর অদ্ভুত এক বোঝাপড়া, যে বোঝাপড়ার কোনো অন্ত নেই। শিফার সাথে বয়সের ব্যবধান মাত্র ২-৩ বছরের হলেও ঘনিষ্ঠতা তেমন হয়ে ওঠেনি। শিফা সব নালিশ করে দিত, অথচ আব্রুর সাথে ওর ছিল অন্যরকম এক সম্পর্ক। ছোট অপু বাগানে গাছে চড়তে কাঠবেড়ালির মতো। জলপাই, আম, জাম কিছুই বাদ যেত না তার কাছ থেকে। আব্রু স্কুলে থাকলে সে আরো বেপরোয়া হয়ে পড়তো যেন। অসহস্রবার পড়ে হাত পা ছিলে দিয়েছে তার। কিন্তু অভিযোগ করতো না, চুপচাপ অপেক্ষা করতো আব্রুর ফেরার জন্য। তার সব ব্যথার অবলম্বন ছিল আব্রু। একদিন বড়ুইর গাছে চড়তে পা পিছলে পড়ে গেল অপু। হাঁটুতে হাতের তালুতে চামড়া ছিলে গেল তার। বারান্দায় চুপচাপ বসে ফ্রক টেনে কুচকালো আঘাত। এই বুদ্ধিটাও শিখেছে আব্রু, যাতে নীরা খানের বকুনি আর মনে তার না ধরে। এভাবে ফ্রক দিয়ে আঘাতটা ঢেকে রাখলে কেউ আর দেখতে পারবে না, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সকল জিজ্ঞেস করলো, কেন একা একা বসে আছিস? তবু মিথ্যা যুক্তি দিয়ে চুপ করে থাকতো। মিথ্যাগুলো আব্রুর কাছ থেকে শিখে রাখা। ব্যথা বাড়তে লাগলো, সে অপেক্ষায় রইল। বিকেল ৪টায় আব্রু ফিরল, হাতে পরীক্ষার খাতা নিয়ে। তার চোখে মুখে ক্লান্তি। উহু দৌড়ে তার কক্ষে ঢুকলো। আব্রু চমকে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল কেবল। ও মাথা নিচু করে দাঁড়ালো। আব্রু হাঁটু করে বসে নরম কণ্ঠে বলল, কি হলো রে কাঠবিড়ালি? অহু কুণ্ঠিত করল, গাছ থেকে পড়ে গেছি, হাঁটুতে ব্যথা পেয়েছি আব্রু ভাই। আব্রু চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল, তবে বকা দিল না। স্যাভলন মাখিয়ে ব্যান্ডেজ করে দিল। ওহু নিশ্চুপ বসে রইল, কিন্তু শেষ হতেই খিলখিল করে হেসে নাচতে লাগলো। আব্রু বলল, শোন এদিকে আয়। ফাইল থেকে চকলেট বক্স বের করে দিল। নে তোর জন্য, সব একসাথে খাবি না বুঝলি? ও মুখে বিশেষয় হাসি ফুটল। পোকায় খাওয়া দাঁত বেরিয়ে আরো মিষ্টি করে হাসল। শিফা আপুর জন্য কিছু আনোনি, তাই না আব্রু ভাই? আব্রু হাসল। না, তোর জন্য এনেছি, যা এবার। ও ফিক করে হেসে দোল লাগালো। এর কয়েকদিন পর ও বায়না ধরলো, পাকা আম পারবো। আব্রু ভাই। আব্রু গাছে উঠে ডাল ঝাঁকালো আর উহু নিচ থেকে কুড়ালো। হঠাৎ একটা শক্ত আম আঘাত করলো উহুর মাথায়। সে হাহাকার করে উঠল। আব্রুর বুক কেঁপে উঠল। গাছ থেকে ঝাঁপ দিয়ে উহুর মুখ চেপে ধরল। চুপ কর, শব্দ করবি না। ও কাপা হাতে আব্রুর কপালের দিকে ইশারা করলো। আব্রু বুঝলো ব্রু বেয়ে রক্ত পড়ছে। তবু উহুর মাথায় হাত বুলিয়ে বলল, তুই আগে মহলে যা, কিছু হয়নি আমার, কাউকে বলবি না। ও গোমরা মুখে চলে গেল। আব্রু ফিরল, রক্ত ঝরছে এখনো। আইলা খান দেখে ছুটে এসে আঁচল দিয়ে চেপে ধরল, চিৎকার জুড়ে দিল। মহরে হইচই পড়ে গেল। ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো তাকে। ব্রুতে সুই সেলাই করতে হলো। মহল স্তব্ধ। রাত ৮টায় আজমল খান ফিরলেন। অন্তর্মহলের সকলে বসে আছে দেখে তিনি কর্কশ কণ্ঠে বললেন, কি হয়েছে? আবার কপালে ব্যান্ডেজ কেন? আইলা খান আমতা আমতা করে বলতে লাগলো, ও পড়ে গেছে। আজমল থামিয়ে আব্রুকে বলল, বলো আঘাত কোত্থেকে পেলে? আব্রু নির্ভয়ে বলল, সাইকেল থেকে পড়ে। মুহূর্তে আজমল খান গালে হাত পড়ল। ভীতিকর নীরবতায় নামলো। আলনা খান ছেলেকে সরিয়ে নিলেন। আজমিন খান শান্ত কণ্ঠে বলল, ভাই, ছোট মানুষ, ভুল করেছে। আজমল খানের কণ্ঠ রাগ। কিসের ছোট? কতবার নিষেধ করেছি বাচ্চা ছেলেদের সাথে ও যাতে কোনো প্রকার প্রতিযোগিতা না করে। শুনে আমার কথা। আজমিন খান তাকে টেনে নিয়ে গেল। আবার নির্লিপ্ত। দোতলায় মায়ের আঁচলে লুকিয়ে আছে অহু, সব দেখছে। আজও আব্রু ব্রুতে কেটে যাওয়া সেই দাগ রয়ে গেছে। লোমে ঢাকা হলেও সূক্ষ্ম নজরে চোখে পড়ে। আজমল খান চলে যাওয়ার পর আলিনা খান আব্রুকে রুমে নিয়ে গেলেন।
কিন্তু তার বিশ্বাস হয়নি। আব্র তো আব্রই। আজ তো সে বাইরে যায়নি। পরদিন পরিচালকদের জিজ্ঞেস করলো, আব্রকে বাইরে যেতে দেখেছ? একজন বলল, বাগান থেকে কপাল চেপে আসতে দেখেছে। আলিনা খান সব বুঝলেন, কিন্তু আর কিছু জিজ্ঞেস করলেন না। বিষয়টা মনে জমে রইল কেবল। এই ঘটনার পর আব্রুকে দেখলেই ও লুকাতো। ফলে চকলেটগুলো নীরা খানের কাছে চলে যেত। ডাক্তার নিষেধ করেছে, কিন্তু বেশি খেলে তাতে পোকা ধরবে। আশফাক খান গোপনে কিছু এনে দেন, কিন্তু ওর মন মানে না তাতে। এরপর একদিন ও সেই আবরুর কাছে গেল। ফ্লোরে বসে সে মুচড়ামুচড়ি করছে, তার মুখ গোমড়া। কারণ আব্রু তাকিয়ে আছে, কিন্তু কথা বলছে না। বোঝা যায় আব্রু একটু চটে আছে। কিছুক্ষণ পর ও ফ্লোর থেকে উঠে যাওয়ার সময় আব্রু পেছন থেকে ডাক দেয়, এদিকে আয়। জিরাফের মতো লাফিয়ে এসে দাঁড়ালো ওহু। আব্রু বই বন্ধ করে তাকে জিজ্ঞেস করলো, আজ কেন এসেছিস? আমার রূপ দেখতে? কাঠ ভালে পোকা খাওয়া দাঁত বের করে খিলখিল করে হেসে বলল, চকলেট আছে আব্রু ভাই? আব্রু হালকা করে মাথা ঠুকে দেয় পড়ার টেবিলে। সে ভেবেছে অপু তাকে ভয় কাটিয়ে ফেলেছে, তারা তার কাছে এসেছে। আব্রু এবার চোখ সরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই তো আস্ত একটা। আচ্ছা, এদিকে তোকে ডাকছি, আসিস না কেন? আমাকে দেখলে মায়ের আসলে লুকিয়ে থাকিস কেন? আমি কি তোকে মেরেছি? ও মুখে আঙুল দিয়ে আমতা আমতা করে বলল, চাচা আপনাকে মারতে দেখেছে ওই দিন। অনেক ভয় পাচ্ছি। আবু ভাই। আব্রু চোখ বন্ধ করে নিল, নিঃশ্বাস ফেলল। তারপর মুচকি এসে বলল, আমাকে মেরেছে তো তুই কেন ভয় পেয়েছিস? হুম? ও চাপা কণ্ঠে বলল, ওগুলো আমেজান নিয়ে গেছে। কি? চকলেট? ও, বেশি খেলে নাকি তাতে পোকা হবে? আব্রু মাথা নেড়ে বলল, ঠিক আছে, এবার শোন, যদি আবারও একথা কেউ বলে তাহলে বলবি আমার দাঁত কদিন পর খুলে যাবে। পোকা হলে সমস্যা নেই, বুঝলি? ও সায় জানিয়ে মাথা নাড়ল। আবারও আলমারির ড্র থেকে এক বক্স চকলেট বের করে কাঠবেড়ার দিকে এগিয়ে দিল। হাত বাড়িয়ে খপ করে নিয়ে নিল সে সবগুলো। যেন জানতো চকলেটের জন্য আজ এখানে আসবে ওহু। এগুলো লুকিয়ে রাখবি, কাউকে দেখাবি না, বুঝলি? হুম। যা, এবার আমি পড়বো, মন দিতে দে। আর হ্যাঁ, আমাকে দেখলে ভয় পাওয়ার কিছুই নেই। ও আবার মাথা দুলিয়ে সায় দিল। যাওয়ার সময় পোকা খাওয়া দাঁত বের করে আরো একটা বিশ্বজয়ী হাসি দিল। মুহূর্তে আবরের মন প্রশান্তিতে ভরে গেল। ঠোঁট প্রসারিত করে ওকে হাসতে দেখে বলল, থ্যাংক ইউ আব্রু ভাই। আব্রু মাথা দোলালো, পড়ায় মনোযোগী হলো। এসব গোপন দৃশ্য একমাত্র সাক্ষী ওদের দাদিমা, যিনি অসুস্থ হলেও চোখ মেলে এসব খেলা দেখেন। এক পর্যায়ে ওর ভর্তি করানো হলো স্কুলে। আজমল খান চেয়েছিলেন যেন সে শিবার স্কুলে পড়ে, তবে আব্রুর জেদ ছিল অন্যরকম। তার চাওয়া হলো ও তার সঙ্গেই পড়বে, তার স্কুলে। এতে সে নিজে চোখে রাখতে পারবে তার কাঠবিড়ালির উপর। আর তাই হলো। এতদিন সকলে আবরার হাত ধরে স্কুল যেত ওহো। ফেরার সময় একসাথে আসা হতো না, কারণ মাধ্যমিক স্কুল ছাত্রদের আবরার ছুটি হতো দেরিতে। তবে যতটুকু সময় পাওয়া যেত তাদের কাছে ছিল অমূল্য রত্ন। সেই সময়ে ওর সঙ্গে পারুর পরিচয় গড়ে ওঠে, যা ক্রমে বন্ধুত্বের রূপ নেয়। টিফিনের বেলায় আবরা চলে আসতো ওর ক্লাসে। দুজনে মিলে যেত স্কুলের মাঠে, বিশাল আম গাছের ছায়ায় গাছতলায় বসে টিফিন ভাগ করে নিত তারা। কোলাহলমুক্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হতো একান্ত আপন জগৎ। এভাবে গড়ে উঠেছিল তাদের বন্ধুত্ব। পূজার সাথেও ঘটনাক্রমে ওর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সময় এগিয়ে চলল নিরন্থায়। দুজনে বড় হতে লাগলো ধীরে ধীরে, তবে আবরার বয়স বাড়লেও ওর চোখে যেন সে আরো ছোট হয়ে যাচ্ছিল। কাঠবিড়ালির কোনো বয়সই ছিল না যেন তার কাছে। আব্র অপূর্ণ রেখেছিল সেসব। এই বিষয়ে সকলের নজরেই পড়তো, তবে ও আস্তে আস্তে পরিণত হচ্ছিল, আর দুষ্টুমির রেশ মিলে যাচ্ছিল তার মধ্যে থেকে। কেউ যদি বকা দিত সে রাগ করে সোজা চলে যেত আবরের কাছে। তখন আব্র ভায়োলিন তুলে নিত হাতে। শৈশব থেকে দক্ষতার হাতে সুর তুলত সে। গলা মিলিয়ে গান ধরতো, ও থমকে যেত। গালে হাত রেখে নীরবে উপভোগ করতো তা। ধীরে ধীরে আব্র মাধ্যমিক শেষ করে কলেজে পা রাখে। ও প্রাথমিকে পেয়েছে, মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। মেধায় সে শিফায় অনেক আগে ছিল। আর আব্র ব্যাকবেঞ্চার, পড়াশোনায় দুর্বল। নানা কথা শুনতো সে, কিন্তু কখনো বিচলিত হতো না কোনোভাবেই। এদিকে খান পরিবারের নতুন অতিথি এলো, শেফা খান নিহা। ওর ছোট নিহাকে নিজের বোনের মতো স্নেহ করতো। বয়সের সাথে ও বুঝদার হয়ে উঠলো। বায়না লুকোচুরি সব স্মৃতি পাতায় রয়ে গেল। দুধের দাঁত পড়ে নতুন উঠলো। শৈশব পেরিয়ে
সে দাঁড়ালো কিশোরের দোরগোড়ায়, আর আব্র তার বয়স ১৯ ছুঁই ছুঁই। তবে সময়ের পালা বদলে হলেও আব্র ওর সম্পর্ক অটল রয়ে গেল। সেই স্নেহ, সেই বন্ধন, সেই সবকিছুই আছে, শুধু বাচ্চামোটা ঝরে পড়েছে। আগের আবারও নয়। এখন আর অপু তাকে আপু আপু বলে ডাকে না। এখন অপু আব্র ভাই বলে ডাকে। প্রথমবার সেই ডাকে আব্র খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। উপহার হিসেবে ১৫টা টেডি বিয়ার আর ১৫ বক্স চকলেট দিয়েছিল।